আসসালামু আলাইকুম সবাইকে। আশা সবাই ভালো আছো। আমরা চলে আসলাম আমাদের আজকের ক্লাসে। আমাদের যে জিএসটি ফাইনাল ফাইট চলতেছে, আমাদের আমরা যে কয়দিন যে ক্লাস নিচ্ছি, আমাদের 2টা বাংলা ক্লাস হয়ে গেছে, গতকালকে জিকে ক্লাস হয়েছে, আমাদের আজকে আরেকটা জিকে ক্লাস। তো আমরা একটু সবাই শেয়ার করে দিই ক্লাসটা, তারপর আমরা শুরু করব। আমরা বলছিলাম যে গতকালকেও যে আমরা যারা ক্লাসটা শেয়ার করবা তারাই কিন্তু ক্লাস পিডিএফটা পাবা, এবং স্ক্রিনশটটা নিয়ে যারা এসিপির পেজে মেসেজ পাঠাবা বা আমাকে অনেকে মেসেজ পাঠাইছো, আমি কিন্তু সবাইকে দিয়ে দিছি যারা নাকি ক্লাসটা শেয়ার করছো। তো তোমরা একটু কমেন্ট করো যে আমাকে তোমরা শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, একটু আওয়াজ দাও। আমরা একটু আমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিই ক্লাসগুলো। আমাকে দেখতে পাচ্ছ কিনা বা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু আওয়াজ দাও, তোমরা কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ ঠিক মতন। ওকে, অলোক উদয় চলে আসছে। আচ্ছা, শুনতে পাচ্ছ, ঠিক আছে, ওকে ঠিক আছে। অলোক উদয়, অলোক মণ্ডল, সবাই দিকে কাছাকাছি নাম তোমাদের সবার। ওকে, আমরা 2-1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। ওকে, ঠিক আছে। আমাদের এখানে বারবার কারেন্ট যাচ্ছে, একটা সমস্যা, কখন আবার কারেন্ট আসছে। ওকে, ঠিক আছে। দেখো, আমরা হচ্ছে গিয়ে গতকালকে কিছু কিছু আমরা প্রশ্ন পড়ছি। হ্যাঁ, আমরা আজকেও কিছু প্রশ্ন পড়ব, যেহেতু আমাদের পরীক্ষা হচ্ছে গিয়ে 2 তারিখে। হ্যাঁ, সো আমরা জিএসটি পরীক্ষার আগে আমরা এই এই যে ক্লাসগুলো নিচ্ছি যে তোমাদের রিভিশনের জন্য। ওকে, আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে আসছি, কিছু ইতিহাসের প্রশ্ন, কারণ ইতিহাস থেকে প্রশ্ন অবশ্যই আসবে জিএসটিতে। তারপরে কিছু হচ্ছে কি মৌলিকের মধ্যে আমি নিয়ে আসছি হচ্ছে কি পৌরনীতি, কারণ পৌরনীতি থেকে প্রশ্ন আসে। বাকিগুলো আমরা আগামীকালকে আমাদের মৌলিক জিকের থেকে পড়বো আর কি। তোমাদের মাহিম ভাইয়া ক্লাসটা নিবে। তো চলো আমরা শুরু করে দিই আমাদের আজকে যে পড়াগুলা। চলো, দেখো, গতকালকে আমরা পড়াইছিলাম, তাই না? যে আমরা গতকালকে পড়াইছিলাম যে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি এটা কোথায় অবস্থিত। দেখো, এখানে লেখাই আছে, এটা হচ্ছে কি কোটবাড়ি, কুমিল্লা, তাই না? আমরা কালকে আমরা পড়তেছিলাম যে এটা কে করছে, আক্তার হামিদ খান, তাই না? আমরা গতকালকে আমরা কিন্তু কি এটা পড়ে ফেলছি। ওকে, তাহলে আসা শুরু করে দিই। আমরা আজকে আমাদের ফার্স্ট প্রশ্ন শুরু করি। আমরা আজকে 50টা প্রশ্ন নিয়ে আসছি। দেখো, আমরা দেখছি যে এই যে গত গত আমাদের যে 24 ব্যাচে যে কটা পরীক্ষা হয়েছে, মেডিকেল বলো, ডেন্টাল বলো, ঢাকা ভার্সিটি বলো, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, দেখো কতগুলো পরীক্ষা হয়ে গেছে। হ্যাঁ, সবগুলো পরীক্ষার মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাইছি, সেটা হচ্ছে আমাদের জুলাইয়ের গণ অভ্যুত্থান অথবা এর পরে আমাদের এখন যে অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে, এখনো যে রানিং, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতেছে। হ্যাঁ, সো এবং দেখা গেছে এরকম যে চট্টগ্রামে বি অথবা ডিতে 2টা প্রশ্ন আসছে এই একই টপিক থেকে, মানে তোমার এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে। তা চলো আমরা দেখি আমি কি প্রশ্নটা করছি, যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা কতজন। হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে এখন আমাদের একটু চেঞ্জ হয়েছে মোট উপদেষ্টা যদি বলি আমরা। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে একজন মারা গেছেন ডিসেম্বরের দিকে,
তারপর নাহিদ সাহেব হচ্ছে গিয়ে এখন পদত্যাগ করছেন, হ্যাঁ, কারণ সে নতুন দল দিচ্ছে। সো এই জন্য আবার একজন শিক্ষা উপদেষ্টা হিসেবে জয়েন করছেন। সো এইভাবে কম বেশি করতে করতে এখন হচ্ছে কি আমাদের উপদেষ্টা কয়জন বলো দেখি, বলো এটা কতজন হবে উপদেষ্টা, বলো দেখি কতজন। ওয়ানের বি বলছে অনেকে, অনেকে বলছে ওয়ানের বি 23 জন। সব সব কিছুর জন্য কাজে লাগবে লিমা, খালি মৌলিক জিকেগুলা বাদে বাকি সব কোশ্চেনগুলো তুমি সব জায়গায় কাজে লাগবে। সামনে আমাদের ন্যাশনাল পরীক্ষা আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি, সেজন্য দেখো তোমার এটাও কাজে লাগবে। শুধু মৌলিকগুলো কিন্তু আমাদের কাজে লাগবে ন্যাশনালে। আমি আজকে কিছু মৌলিকও নিয়ে আসছি, আমি পাশে লিখে দেখবা দেখবা যে মৌলিক লেখা আছে। তাহলে এখন আমাদের বর্তমানে উপদেষ্টা কয়জন, এখন বর্তমানে দেখো কারেন্ট টিল এখন পর্যন্ত বলা যায় না, কাল পরশু কম বেশি হইতেই পারে। তাহলে এখন বর্তমানে আমার উপদেষ্টা কয়জন? 23 জন উপদেষ্টা। মাঝখানে ছিল 24 জন, একজন মারা গেল, আরেকজন তোমার চলে গেল, আবার আরেকজন ঢুকছে, এবং করতে করতে এখন বর্তমানে উপদেষ্টা কয়জন? 24 জন না, লামিয়া খান 24 জন না, এখন বর্তমানে 23 জন। ইচ্ছে করে অপশনে 24 লিখছি আমি। ওয়ালাইকুম আসসালাম। অনেকে 23 জন। আমাদের বিপি পেজে যারা করতেছে তারা কিন্তু সবাই 23 জন দিছে। আমাদের এসিপি পেজে কেন ভুল করতেছো তোমরা? হ্যাঁ, 23 জন হবে, 23 জন, 24 জন না, ঠিক আছে? তাহলে কি হবে? 23 জন। এবার আমাকে বলো যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ কবে নিছেন? শপথ কবে নিছেন? এই যে প্রশ্নটা এতবার আসতেছে, হ্যাঁ, কবে নিতেছেন? 8ই অগাস্ট, তাই না? নাকি ভুল হয়েছে? দেখো 8ই অগাস্ট 2024। আমরা জানি 5ই অগাস্টে আমাদের আপাচান পালাই গেল। আমাদের 6 অগাস্ট আমাদের সংসদ 12তম সংসদ বাতিল ঘোষণা করলো। সংসদ বাতিল ঘোষণা বা সংসদ ভেঙে দেওয়া, সংসদকে ভেঙে দেওয়াই লিখি, হ্যাঁ, সংসদ ভেঙে দেওয়া হলো। আমাদের 12তম সংসদ ভেঙে দেওয়া হলো। এই যে সংসদ ভেঙে দেওয়া হলো, মনে রাখবা সংসদকে ভেঙে দেন। আমাদের বাংলাদেশের সংসদ অধিবেশন আহ্বান করেন, সংসদ ভেঙে দেন, সংসদ মুলতবি ঘোষণা করেন কে? বলো, কে করেন বলো? আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশন যখন শুরু হয় সেটারও আহ্বান করেন, আবার যখন সংসদ শেষ হয়ে যায় সেটাকে মুলতবি ঘোষণা করেন। আবার দেখো মাঝখানে আমাদের সংসদ ভেঙে দেওয়া হইলো। সবই একমাত্র কাজগুলা করেন একমাত্র ওয়ান অ্যান্ড অনলি কে? বলো দেখি, কে করে বলো? আমাদের জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করেন, জাতীয় সংসদ ভেঙে দেন, জাতীয় সংসদ মুলতবি ঘোষণা করেন। এই তো অ্যান্সার পেয়ে গেছি আমরা, ঠিক আছে? তাহলে কি হবে? রাষ্ট্রপতি। এই তো গুড। আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ ভেঙে দিছে কে? রাষ্ট্রপতি। 6 অগাস্টে উনি ভেঙে দিছেন। তারপরে আমরা 8ই অগাস্টে শপথ নিছি অন্তর্বর্তীকালীন সরকার। তখন 23 জন ছিল না, তখন আরো কম ছিল। এরপর আমাদের আস্তে আস্তে উপদেষ্টা বাড়তে বাড়তে কমছে বাড়ছে করতে করতে 23 জনে চলে আসছে। এখন বর্তমানে কয়জন? 23 জন, ঠিক আছে? বারবার বলতেছি এটা কিন্তু ইনফরমেশন চেঞ্জ হয়, সাম্প্রতিক ইনফরমেশন চেঞ্জ হবেই। ওকে, তাহলে আমাদের 1 নাম্বার প্রশ্ন শেষ। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার, আরেকটা আমরা পড়ি, নারী উপদেষ্টা। এই যে 23 জনের উপদেষ্টার মধ্যে আমাদের নারী উপদেষ্টা কয়জন? 4 জন। মানে এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে আসলে এইগুলোর মধ্যে ঘুরে ফিরে আসতেছে। তুমি দেখবা এগুলাই ঘুরে ফিরে আসতেছে। কেইউ বলো, যে যা বললাম পরীক্ষা যা হয়েছে, এই RU বলো, DU বলো, এইগুলোর মধ্যে সব এইগুলার মধ্যে ঘুরে ফিরেছিল। তুমি দেখো যারা পরীক্ষা দিছো তারা জানো যে এইসবের মধ্যেই পরীক্ষার প্রশ্নগুলো হয়েছে। ওকে, হ্যাঁ, 4 নারী। হ্যাঁ, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এই তো সবাই দেখি রাষ্ট্রপতির নাম সব বলে ফেলছে। এই তো গুড। তাহলে আমাদের রাষ্ট্রপতির নাম কি? মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বলো, বাংলাদেশে অধ্যাদেশ কে জারি করেন? বাংলাদেশে অধ্যাদেশ কে জারি করেন? কে বলতে পারবা? বলো, অধ্যাদেশ কে জারি করেন বাংলাদেশে? বলো দেখি। আরেকটা প্রশ্ন বলে ফেলো, বাংলাদেশে অধ্যাদেশ কে জারি করেন? বলে ফেলো, বাংলাদেশে অধ্যাদেশ কে জারি করেন? দেখি কে বলতে পারবা, কে জারি করেন? বলো, বলো কে জারি করেন? আমিও 23 পড়ছিলাম, বাট 23-24 কনফিউজড। ওই যেটা বললাম আর কি, যে এরকম বাড়ছে কমছে, তো এই কারণে এখন 23 জন। হ্যাঁ, আমাদের বাংলাদেশে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। ওকে, হ্যাঁ, রাষ্ট্রপতি। গুড। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন। গুড। এটাকে অর্ডিন্যান্স বলা হয়। হ্যাঁ, ইংলিশে দেখা গেল প্রশ্ন আসলো যে বাংলাদেশে অর্ডিন্যান্স কে জারি করেন? তোমরা বলো মা এটা আবার কি?
তুমি পড়ছো কিন্তু কি পড়ছো, অধ্যাদেশ পড়ছো, কিন্তু চলে আসছে কি অর্ডিন্যান্স, ইংলিশে বলা হয় এটাকে অর্ডিন্যান্স। তো একই কথা, তাহলে কে, রাষ্ট্রপতি। আচ্ছা আসো, এই প্রশ্নটা আসছে আরইউতে, এবং আমি খেয়াল করে দেখলাম যে গুচ্ছতে প্রশ্ন বেশিরভাগ দেখি আরইউ থেকে করা, রাজশাহী ইউনিভার্সিটি থেকে করা। এই জন্য আমি একটু করলাম যে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্নগুলো আমি ঘাটছি বেশিরভাগ, দেখলাম যে কিরে যা প্রশ্ন আসছে মানে ধরো তোমার মৌলিকগুলা বাদে বেশিরভাগই প্রশ্ন তোমার হচ্ছে গিয়ে রাজশাহী ইউনিভার্সিটি থেকে আসা। সো যারা নাকি তোমার প্রশ্ন সলভ করতেছো তোমরা একটু আরইউর প্রশ্নগুলো সলভ করে যাও, ওকে, গুচ্ছের জন্য। আসো এবার দেখো কি বলছে যে জেরিকো শহর কোথায় অবস্থিত। জেরিকো শহরটা কোথায় অবস্থিত, লেবানন, সুইজারল্যান্ড, প্যালেস্টাইন, অস্ট্রিয়া। বলো কি হবে অ্যান্সার, বলো কি হবে অ্যান্সার এটা। জেরিকো শহর কোথায় অবস্থিত, বলো কি হতে পারে। দেখো প্যালেস্টাইনের কিন্তু আমরা বাংলায় বলি ফিলিস্তিন, ঠিক আছে, সেম কথা, তোমরা অনেকে এটা আমরা জানি না, ফিলিস্তিন, ফিলিস্তিন, ঠিক আছে। প্যালেস্টাইন কি আমরা বাংলায় উচ্চারণ করি ফিলিস্তিন, যেমন ইজিপ্ট, বাংলায় আমরা বলি মিশর। সো একই কথা, হ্যাঁ, ফিলিস্তিন প্যালেস্টাইন একই কথা। তাহলে কি হবে বলো। নাহিয়ান আরাফ এখন আইসো, ওয়ালাইকুম আসসালাম। সো ক্লাসটা যদি শেয়ার না দিলে কিন্তু পিডিএফ পাবা না। কি হবে, কেউ বলছে লেবানন, 2 এর এ, সবাই দেখি 2 এর এ লিখতেছো, কি রে ভাই, হ্যাঁ। দেখো কি হবে, প্যালেস্টাইনটা, জেরিকো শহরটা হচ্ছে গিয়ে প্যালেস্টাইনে, ঠিক আছে। আচ্ছা আমরা একটু কথা বলি এটা নিয়ে। এই যে আমরা দেখতেছি যে রিসেন্টলি, হ্যাঁ, যে গাজার উপরে আবার হত্যাকাণ্ড চালাইতেছে ইসরায়েলরা, এইটা শুরু হয়েছে অক্টোবর থেকে, অক্টোবর 23 থেকে। অক্টোবর 23 মানে 2023-এর অক্টোবরে যখন নাকি হামাস অতর্কিতভাবে ইসরায়েলের উপরে হামলা শুরু করলো, তারপর থেকে কিন্তু এটা আবারও কন্টিনিউ হয়েছে। যখন হামাস ইসরায়েলের উপর যে হামলাটা করলো, সেই হামলাটার নাম ছিল অপারেশন কি আল আকসা ফ্লাড। এইবারও আসছে ডিইউতে, গত বছরও প্রশ্নটা আসছিল, এইবারও ডিইউতে একই প্রশ্ন আসছে, সেম প্রশ্ন ওরা রিপিট করছে, অপারেশন আল আকসা ফ্লাড। আমি দেখি আল আকসায় লেখি নাই, অপারেশন আল আকসা ফ্লাড। বলো আল আকসা কি, অপারেশন আল আকসা ফ্লাড, হ্যাঁ, এই নামটা দিছিল হচ্ছে গিয়ে কি হামাসরা যখন ইসরায়েলের উপর হামলা করলো, ওরা প্যারাগ্লাইডিং করে ওরা নামছে, মানে চিন্তাই করে নাই কি বলে ইসরায়েলরা যে এরকম প্যারাগ্লাইডিং করে হচ্ছে গিয়ে হামাসটা কি ওদের উপরে হামলা করবে। বলো এই আল আকসা কি, বলো বলো এই আল আকসা কি, এটা কি বলো, আল আকসা কি এবং কোথায় অবস্থিত, বলো আল আকসা কি এবং এটা কোথায় অবস্থিত, বলো, বলে ফেলো। কে বলতে পারবা, বলো। আল আকসা কি একটা মসজিদ, তাই না, আমাদের কি তৃতীয় পবিত্রতম মসজিদ, তৃতীয় পবিত্রতম মসজিদ, আমাদের কি প্রথম কিবলা, নবীজি এখান থেকে মেরাজে গমন করছেন, তাই না, তা আমাদের জন্য খুব পবিত্র একটা মসজিদ আল আকসা মসজিদ। কোথায়, জেরুজালেমে, জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস। দেখো আল আকসার আরেকটা নাম কি, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস। এই জন্য আরো কিছু কথা বলবো একটু পরে, আরেকটা প্রশ্নের জন্য আমরা তখন আরো কথা বলবো, হ্যাঁ, এটুকু এখন পড়ো আপাতত। তাহলে এটা একটা মসজিদ, আমাদের জন্য তৃতীয় পবিত্রতম মসজিদ, মক্কা মদিনার পর আমরা 3 নাম্বার ধরি আল আকসাকে, হ্যাঁ। এবং আমরা কিন্তু আমাদের জন্য প্রথম কিবলা, আমরা আগে আল আকসা মসজিদকে দিক দেখে আমরা আগে নামাজ পড়তাম, হ্যাঁ, এই জন্য আমরা বলি এটাকে প্রথম কিবলা, নবীজি এখান থেকে মেরাজে গমন করছেন, তার মানে অনেক পবিত্র একটা মসজিদ এই আল আকসা মসজিদ। এটা নাম দিয়ে ওরা দিছিল কি, যে কি অপারেশন আল আকসা ফ্লাড, ঠিক আছে, জেরুজালেমে অবস্থান। বলো পবিত্র ভূমি কি, কারেন্ট আসতেছে যাইতেছে, কারেন্টের আজকে 2টা দিন ধরে যে এত অবস্থা খারাপ, কালকেও দেখো না কারেন্ট চলে গেল ঠাস করে ক্লাস নামার সময়, আজকেও তাই হচ্ছে, আজকেও বারবার কারেন্ট যাচ্ছে। বলো পবিত্র ভূমি, পবিত্র দেশ, বলো পবিত্র ভূমি, পবিত্র দেশ, বলো কি হবে। পবিত্র ভূমি জেরুজালেম,
পবিত্র দেশ ফিলিস্তিন ভৌগোলিক উপনামে পড়ানো হয়েছে। নাও অনেক কিছু লিখে দিলাম, ঠিক আছে? তাহলে পবিত্র ভূমি তোমার কি, এই পবিত্র ভূমি ফিনল্যান্ড, কি কইতেছস তোরা? হ্যাঁ, পবিত্র ভূমি জেরুজালেম আর পবিত্র দেশ কি ফিলিস্তিন, ঠিক আছে? হ্যাঁ এই তো এখানে লেখছে, ঠিক আছে। হ্যাঁ এই তোরা কিসের আনসার করতেছস ফিনল্যান্ড? হ্যাঁ, ওরা হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড, হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড, ঠিক আছে? পবিত্র ভূমি বলছি আমি, তাহলে হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড। হ্যাঁ, উল্টাপাল্টা করো না, উল্টাপাল্টা করো না। আচ্ছা এবার আসো, জাতিসংঘ ফিলিস্তিন দিবস পালন করে, এটাও এবার আরইউতে আসছে। কারণ তুমি দেখতেছো যেহেতু আমরা ইসরায়েল ফিলিস্তিন কনফ্লিক্ট দেখতেছি, তারপরে হচ্ছে গিয়ে আমরা এটা গত 2 বছর ধরে কন্টিনিউয়াসলি দেখতেছি, আমরা নিজেরাও কিন্তু বাংলাদেশে কিন্তু প্রোটেস্ট করতেছি। তাহলে এখন আমরা এই জন্যই দেখো ফিলিস্তিন নিয়ে কিন্তু প্রশ্ন আসতেছে। হ্যাঁ, এই প্রশ্নটাও কিন্তু আরইউতে আসছে। এবার বলো এটা কি হবে? জাতিসংঘ ফিলিস্তিন দিবস পালন করে কবে বলো? 28শে অক্টোবর, 29শে নভেম্বর, 27শে সেপ্টেম্বর, 24শে জুলাই, বলো। হ্যাঁ এই তো, কি হবে অ্যান্সার? 29শে নভেম্বর। গুড, 29শে নভেম্বর হবে অ্যান্সার। হ্যাঁ, তাহলে জাতিসংঘ 29শে নভেম্বর পালন করে জাতিসংঘ ফিলিস্তিন দিবস। সো এই জন্য বললাম যে ফিলিস্তিন ইসরায়েল ফিলিস্তিন কনফ্লিক্ট নিয়ে দেখবা সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলো থেকেও আসার পসিবিলিটি আছে। ওকে, এবার আমরা চলে আসি স্বাধীনতা পুরস্কার কে প্রবর্তন করেন? আমাদের এরা পুরস্কার ও সম্মাননা থেকে এটা প্রশ্নটা আসছে। বুঝতে পারছো কেন এই প্রশ্নটা দিছি? হ্যাঁ, যেহেতু আমি তোমাদের বলছিলাম দেখো এখন তুমি দেখবা যে জিয়াউর রহমান, খালেদা জিয়া এগুলা নিয়ে প্রশ্ন আসতেছে, সো এই জন্য এটা করলাম এবং আসছে প্রশ্ন আসছে। হ্যাঁ, তাকে নিয়ে প্রশ্নটা আসছে, কারণ আমরা জানি যে আমাদের স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় মার্চে। সো এবং অলরেডি মার্চ শেষ হয়ে গেছে, আমাদের নতুন পুরস্কারটা দিয়ে দেওয়া হয়েছে। আমি মানে কোনো একটা ক্লাসের মধ্যে মনে পড়াইছিও স্বাধীনতা পুরস্কারের কোনো একটা প্রশ্ন নিয়ে আমি মনে পড়াইছি যে আমাদের যে বুয়েটের আবরার ফাহাদ কিন্তু পাইছে তারুণ্যের এতে। হ্যাঁ, সো এটা আমি মনে হয় নার্সিংয়ের এতে পড়াইছিলাম। হ্যাঁ, যে 25 সালেরটা, একদম যে 25 সালেরটা। তো এখন আরইউতে প্রশ্ন আসছে যে স্বাধীনতা পুরস্কার প্রথম কবে প্রবর্তন করা হয়, তাহলে আমরা সেটাকে লিখি প্রথম আমাদের প্রবর্তন করা হয় কবে, মানে প্রথম কবে শুরু হয় আর কি। হ্যাঁ, প্রথম শুরু হয় কবে, প্রথম প্রবর্তন মানে শুরু হওয়া 1977 সালে, 1977। এবং এই জন্য আমি ইচ্ছে করে দিলাম যে দুইটা প্রশ্ন আমরা পড়ে ফেলবো যে কে প্রবর্তন করেন, তাহলে কে? জিয়াউর রহমান। ঠিক আছে, কবে প্রবর্তন করা হয়? 1977। হ্যাঁ, বলা যায় না। এবং স্বাধীনতা পুরস্কার হচ্ছে কি আমাদের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। ঠিক আছে, সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে গিয়ে স্বাধীনতা পুরস্কার। আর দ্বিতীয় বেসামরিক পুরস্কার কি বলো? এটা তো সর্বোচ্চ, যদি বলা দ্বিতীয় সর্বোচ্চ তাহলে হবে 21শে পদক। এটাও দিয়ে আমি একটু পরে পাবো, একটা প্রশ্ন আমি আনছি, এগুলো সব নতুন। 21শে পদক দেওয়া হয়ে গেছে হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ, এবং খুবই গুরুত্বপূর্ণ একজন পার্সন পাইছেন 21শে পদক। এই যে তোমরা ফেসবুকে তোমরা সবাই বাংলায় লিখতেছো, তাই না? এই যে সবাই আসসালামু আলাইকুম আপা লিখছো একজন, ঠিক আছে, আমিনা মিম, হ্যাঁ বাংলায় লিখছো। এই যে আমরা কি ব্যবহার করি? অভ্র কিবোর্ড ব্যবহার করি, তাই না? এই জন্য আমাদের সুবিধা হয়ে গেছে, কারণ আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ AMI লিখলে আমার আমি হয়ে যাচ্ছে, তাই না? কত ইজি। আমরা ইংলিশে আমরা আগে লিখতাম, তাই না? এখন তো আমরা বাংলা লিখতে পারি, কারণ সেমটাই আমার বাংলায় হয়ে যাচ্ছে, AMI লিখলে আমার আমি হয়ে যাইতেছে, তাই না? সো এই যে অভ্র কিবোর্ড কে আবিষ্কার করছেন বা এটাকে কে প্রবর্তন করছেন, তাকে 21শে পদক দেওয়া হয়েছে। এবং সে কিন্তু বলছেন, এবং সে কিন্তু ডাক্তার, ময়মনসিংহ মেডিকেল থেকে পাশ করছে। উনি বলছেন যে আমি একা নিব না, আমার টিম সহ আমি 21শে পদক নেব। এবং তাকে টিম সহই 21শে পদকটা দেওয়া হয়েছে, তাকে শুধু একা দেওয়া হয় নাই। সেই নামগুলো আমরা একটু পরে পড়বো, আমি প্রশ্নটা নিয়ে আসছি। এবং প্রশ্নটা আসছে কোথায়? আসছে কেইউতে, আসছে খুলনা ইউনিভার্সিটিতে আসছে, যে কে 21শে পদক লাভ করছেন। ওনাদের টিমের সবগুলো নামই দেওয়া আছে, আমরা প্রশ্নটা পাবো। আমি বলে দিলাম যেহেতু আমি এখানে লিখছি যে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21শে পদক। ওকে, তাহলে 1977-এ আমরা দিছি স্বাধীনতা পুরস্কার, শুরু করছি কে দিছে? জিয়াউর রহমান। এই বছরে আমার কাছে যেটা মোসাদ্দেক আলী, আরে বাবা অনেকদিন পরে আসছে,
আমাদের আরেকজন বুঝছো, আমাদের 3.2 যে মোসাদ্দেক আলী কমেন্ট করছে, হ্যাঁ, যে আমাদেরকে বলে প্যারা দিছস মোসাদ্দেক আলী, অনেকদিন পর দেখলাম তোর কমেন্ট। তাহলে আমরা কি বললাম যে আমরা স্বাধীনতা পুরস্কার 2025টা পড়বো, অবশ্যই যারা পড়ানো পড়বো, আমি কিন্তু পড়াই দিছি যারা যারা আমাদের স্টুডেন্ট ছিল। 21শে পদক 2025, ঠিক আছে, নতুনটা পড়বা, প্রথম আর পুরানটা পড়া লাগবে না। যেমন অস্কার নতুনটা পড়বা, পুরানটা পড়া লাগবে না, কারণ আসলে নতুনটাই আসবে, অলরেডি হয়ে গেছে, অস্কার পুরস্কারও ডিক্লেয়ার করে ফেলছে। অস্কারটাও কিন্তু আমি দিয়েই দিচ্ছিলাম, যারা সাম্প্রতিক শীতটা পাইছো দেখো লাস্টে কিন্তু আমার দিয়ে দেওয়া আছে, হ্যাঁ, অস্কার পুরস্কার। ওকে, তাহলে আমরা চলে যাই পরবর্তীতে। এই যে চলে আসছে, বলতে বলতে চলে আসছে যে 25 সালে বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদান রাখার জন্য 21শে পদক পান। বলো কি হবে? আমি কিন্তু অলরেডি বলে ফেলছি ওনাকে নিয়ে যে উনি কিসের জন্য পাইছেন, অভ্র কিবোর্ড। এই যে আমরা বাংলায় লিখতেছি কত সুন্দরভাবে, তাই না? ফেসবুকে লিখতেছো কি দিয়ে, হ্যাঁ, তুমি বলবা রিদমিক ব্যবহার করে। আরে বাবা, রিদমিকের মধ্যে তো অপশন আছে, ইউনিকোড আছে, হ্যাঁ, তারপর অভ্র আছে, তুমি তো ঠিকই তো অভ্র দিয়ে ইউজ করো। হ্যাঁ, তুমি যে তোমার ময়না পাখিকে লেখো, হ্যাঁ, জান, হ্যাঁ, সে জান তো লেখো জয়কার জান, তাই না? 2025 পড়ো নাই কেন? পড়ো নাই, আমি কিন্তু দিয়ে দিছি, শীটের মধ্যে দেওয়া আছে। বলো কি হবে অ্যান্সার এটা? দেখো, উনি মেইন ডক্টর মেহেদী হাসান, তার টিমমেটকে রিফাত নবী, মোহাম্মদ তানবিন ইসলাম, তাহলে সবাই পাইছেন। তাহলে কি হবে? তোমার ঠিকই বলছো, উপরের সবাই হবে অ্যান্সার, উপরের সবাই হবে অ্যান্সার, ঠিক আছে। মেনলি মেহেদী হাসান, যেমন এখানে জাইমা লিখছে মেহেদী হাসান, আমি কি বললাম একটু আগে, দেখো যে উনি একা নেয় নাই, উনি তার টিমমেট সহ তারা সবাই আসছে, তারা মেবি আমেরিকা থাকে মনে হয়, তারা সবাই বাংলাদেশে আসছিল 21শে পদক নেওয়ার জন্য। টিমমেট তারা, তিনি একা নেন নাই, তার টিম সহ উনি নিছেন। 3 জনের নামই হবে মেহেদী হাসান, রিফাত নবী, তানবিন ইসলাম, উপরের সবাই। আচ্ছা, আরেকটা বলো দেখি, 21শে পদক আরেকটা ইম্পর্টেন্ট আছে, 21শে পদক এবার কাকে দেওয়া হয়েছে, কোন টিমকে দেওয়া হয়েছে বলো? 21শে পদক 2025 বাংলাদেশের কোন টিমকে দেওয়া হয়েছে? কোন একটা খেলার টিমকে দেওয়া হয়েছে বলো? ময়না পাখি, হ্যাঁ ওইটাই বললাম, ময়না পাখি। বলো, আপনি আমাদেরকে অনেক ভালো বুঝেন। তোমারে চিনবো না? জাসের মিয়া, ফাজিলের ফাজিল কমেন্ট করছে, দেখছো? নতুন শীট না, আগের শীটে দেওয়া আছে, কারণ ফেব্রুয়ারি মাসে দিছে না 21শে পদক, আমি তো তোমাদের শীট দিয়েই দিছি। বলো আমাকে, 25 সালের 21শে পদক একটা টিমকে দেওয়া হয়েছে, সে কি টিম? কি টিম? আমাদের নারী ফুটবল টিম, পুরুষ না কিন্তু, হ্যাঁ, পুরুষ না কিন্তু, নারী ফুটবল টিম। আমাদের পুরুষের ক্রিকেট টিম তো আল্লাহ আল্লাহ, নারী ফুটবল টিমকে দেওয়া হয়েছে, ঠিক আছে। নারী ফুটবল টিম কিন্তু 21শে পদক পাইছে, নারী ফুটবল টিম। হ্যাঁ অবশ্যই তারা ডিজার্ভিং কিন্তু, তাই না? তারা বেতন পায় না, তারপর কিন্তু তারা কিন্তু খেলতেছে, জান প্রাণ লাগায় খেলে। হ্যাঁ, আমাদের কিন্তু সার্কেট তো তারা তো নিয়ে আসছে, তাই না? তুলে চ্যাম্পিয়নশিপ নিয়ে আসছে নেপাল থেকে, 2বার পাইলাম আমরা। হ্যাঁ, আর ওদিকে আমাদের ক্রিকেট টিমকে আমরা খালি খাওয়ায় দাওয়ায়, হ্যাঁ, আরাম করে আরাম দেই, তারপর হচ্ছে গিয়ে বেতন দেই ডাবল ডাবল টাকায়, ঠিক আছে। তাহলে কি নারী ফুটবল টিম, ওকে। তাহলে 21শে পদক পাইছে এবছর, হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ। তারপর এটা একটা গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা অভ্র কিবোর্ডটা খুব ইউজ করি, সেই জন্য এবার পরীক্ষায় আসছে। এবার আসো, D8 এর বর্তমান সদস্য কয়টি? এটা সংস্থা থেকে, কারণ যেহেতু হচ্ছে গিয়ে D8 এ এখন আমাদের সদস্য সংখ্যা বাড়ছে, এই জন্য গুরুত্বপূর্ণ। তুমি দেখবা যে সাম্প্রতিক যদি এরকম কখনো হয় যে কোনো একটা সংস্থা, কোনো একটা দেশ যুক্ত হয়েছে সংস্থাতে, তখন কিন্তু ওখান থেকে প্রশ্ন আসতে পারে যে সর্বশেষ দেশ কোনটা ঢুকছে, তাহলে বর্তমান দেশ কয়টা হইল। সো এগুলা পরীক্ষা কিন্তু আসে। তাহলে বলো D8 মানে কি? বা আমাদের এখানেও ভালো কমেন্ট করতেছে আমাদের বন্দি পাঠশালার পেজ থেকেও। D8 দেখো, D8 মানে কি? ডেভেলপিং 8। ডেভেলপিং মানে কি? যে উন্নয়নশীল দেশ, তাই না? যে পৃথিবীতে 8টা মুসলিম উন্নয়নশীল দেশ, তুমি দেখবা যে নামগুলো আমরা পড়বো সবই মুসলিম কান্ট্রি, মুসলিম উন্নয়ন দেশগুলো মিলে গ্রুপ বানাইছে কি? D8। তাহলে তুমি দেখো, যখন তুমি মুসলিম উন্নয়নশীল বুঝবা, তখন তুমি অটোমেটিকলি দেখবা যে অনেক সময় অনেক দেশের নাম কেটে যাবে যখন তুমি অপশন দেখবা, তাহলে তুমি মনে নাই। যখন তোমার মনে থাকবে যে মুসলিম, যখন তুমি দেখবা যে লেখা আছে ভারত, তখন তুমি এমনি বুঝবা যে না, এটা তো মুসলিম উন্নয়নশীল দেশ হবে না। সো এইভাবে কিন্তু অনেক বোঝা যায়। যেন আমি তোমাকে মুসলিমটা বলে দিলাম যে মুসলিম উন্নয়ন দেশ মিলে গ্রুপ বানাইছে D8, ওকে।
এবার আসো, বর্তমানে দেশ 8টা, সরি বর্তমানে দেশ 9টা, 8টা ছিল আগে। সর্বশেষ কি? আজারবাইজান। আজারবাইজান বাকু। বলো দেখি, আজারবাইজান বাকুতে কি হয়েছিল 24 সালে? বলো বলো 24 সালে তোমার হচ্ছে গিয়ে বাকুতে কি হয়েছিল বলো। এই প্রশ্নটা কিন্তু এবারও আসছিল, এবং এই কোশ্চেনটা আমি জেইউ বা সিইউতে পড়াইছিলাম, এই যে প্রশ্ন ব্যাংক অ্যানালিসিস ক্লাসে। তারপর দেখলাম যে এবার আর ইউতে এই প্রশ্নটা আসছিল। হ্যাঁ, আমি ক্লাসে বলছিলাম, আমি মানিককে বলতেছিলাম যে দেখো মানিক, আমি এটা ক্লাসে বলতেছিলাম যে প্রশ্নটা আসতে পারে, কারণ যেহেতু 24 সালে আমার অনেক সম্মেলন হয়ে গেছে। হ্যাঁ, তো এই কারণে সম্মেলন থেকে প্রশ্ন কিন্তু আসে, এবং অলরেডি চলে আসছিল এবার। আচ্ছা দেখো, হ্যাঁ তুমি বলতেছো যে তাহলে কি D9 হবে না? আমরা আসলে কি করি, আমরা যে নামটা দিয়ে রাখি সেই নামটাই বলি। আমরা এখনো আপাতত D9 বলতেছি না, আমরা D8 বলতেছি। কিন্তু মনে রাখবা D8 এখন বর্তমানে দেশ কয়টা? 9টা। সর্বশেষ ঢুকছে কি? আজারবাইজান ঢুকছে, বেশি দিন হয় নাই, ডিসেম্বরে 2024-এ ঢুকছে। কারণ সর্বশেষ সম্মেলন, এই যে সম্মেলনগুলা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি তোমাদেরকে কিন্তু অলরেডি ছক করে দিছি, সবগুলা ক্লাসে আমার ছক করে দেওয়া আছে, সবগুলা যাদেরকে আমি ক্লাসে সবাইকে আমি ছক করে দিছি। সর্বশেষ সম্মেলন কোথায় হয়েছে? কায়রো, মিশরে। তার মানে এখন মিশর বর্তমানে প্রেসিডেন্ট, তাই না? মানে যেহেতু মিশরের সর্বশেষ সম্মেলন হয়ে আছে, তাহলে কারেন্ট মিশরের প্রেসিডেন্ট কে? বলো, কে বলতে পারবা? বলো মিশরের প্রেসিডেন্টের নাম কি? তারপর আমরা আসি, সর্বশেষ সম্মেলন তো বললাম, আর একটা ইম্পর্টেন্ট কি, সেটা হচ্ছে গিয়ে সদর দপ্তর। দেখছো কারেন্টটা কি করতেছে? আবার চলে গেছে ইস্তানবুল, তুরস্ক। চলো এবার আমরা পড়বো D8 এর দেশগুলা। তোমাদের প্রিয় লাইন, আমাদের জাসের সাহেবের প্রিয় লাইন, বুঝছো? তোমরা তোমাদের ময়না পাখিকে কি, হ্যাঁ কোপ 29 হয়েছে আমাদের আজারবাইজান বাকুতে, গুড। কোপ 29 হয়েছে। কোপ 30 কবে কোথায় হবে বলো? কোপ 29 হয়েছে আমার মানে সর্বশেষ, যেটা আমার জলবায়ু পরিবর্তন সম্মেলন, কোপ 29, এটা আমার হয়ে গেছে বাকু, আজারবাইজানে। মানে আবার প্রতি বছরে বছরে আমার এই কোপ সম্মেলন হয়, তার মানে এই বছরও হবে। সাধারণত নভেম্বরের দিকে হয়। তাহলে এই বছর এখন তো নভেম্বর আসে না, তাহলে আমার জন্য আগামী। তাহলে কোপ 30 হবে হচ্ছে গিয়ে বেলেম, ব্রাজিল। যারা তোমরা হেক্সা মিশন দেখতেছো স্বপ্নে, হ্যাঁ সেই ব্রাজিলে হবে হচ্ছে গিয়ে কি কোপ 30 সম্মেলন, বেলেম ব্রাজিলে হবে। এই তো গুড, সব অনেকে লিখছে, হ্যাঁ ব্রাজিলে কোপ 30। এই তো হৃদয় লিখছে, রায়হান হৃদয়। ওয়ালাইকুম আসসালাম আকাশ। মাহমুদ আব্বাস, হ্যাঁ বলো মিশরের প্রেসিডেন্ট কে? সিসি, হ্যাঁ আব্দেল ফাত্তাহ আল সিসি, কার্বন কপি, হ্যাঁ সিসি আব্দেল ফাত্তাহ আল সিসি। অনেক দিন ধরে আছে সেই মিশরের প্রেসিডেন্ট, অনেক দিন ধরে আছে মিশরের প্রেসিডেন্ট। আচ্ছা এটা না, এটা অন্য কালার দেই, তোমাদের কালারটা দেখা যাচ্ছে না, হলিদা কালার দেই। চলো এবার আমরা পড়বো D8 এর দেশগুলা পড়ি, যেহেতু আমাদের 9টা দেশ হয়েছে তাই জন্য আমি অ্যাড করবো। তোমরা তোমাদের ময়না পাখিকে কি বলো দেখো? বাপ মা নাই তুমি সব, নাকি বাপ মা নাই তুমি সব বলো না? এই যে আমাদের জাসের কিন্তু তার ময়না পাখিকে বলে, হ্যাঁ এটা আমি একটা যোগ করব, তুমি আই সব, হ্যাঁ কারণ যেহেতু আমরা আজারবাইজান যুক্ত করতেছি এখন, আগে আমরা ছিল না আজারবাইজান। ঠিক আছে, অনেকদিন পর আপনার ক্লাসে আসলাম, তুহিন ইসলাম। আসো তাহলে দেখো কি কি আসতেছে, দেখো বা দিয়ে আমরা বাংলাদেশ, তাই না? আমরা মুসলিম কান্ট্রি, আবার উন্নয়নশীল দেশ, তাহলে আমরা বাংলাদেশ আছি। প দিয়ে কি মনে রাখবা? প বা পা থাকলেই পাকিস্তান। আচ্ছা রিসেন্টলি তো জানো যে ইন্ডিয়া পাকিস্তানের ঝামেলা হচ্ছে। পাকিস্তানের সাথে ইন্ডিয়ার আমরা পড়ছিলাম না, সিমলা চুক্তি হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের পর। এই সিমলা চুক্তি বাতিল করছে পাকিস্তান, কারণ ইন্ডিয়া
এটা আসছে। হুম, এখন ঠিক আছে। আরো যাবে না? এইটুকু ঠিক আছে। এখন আসছে এতে লাইভে? আসছে তো, লাইভে আসছে। আসি 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 আসি। হ্যাঁ হ্যাঁ, কারণ নিজে কাজ করতেছে না। আচ্ছা, এবার কি দেখা যাচ্ছে? হ্যাঁ, ওকে, শুনতে পাচ্ছ তো না? ওকে, ঠিক আছে, এবার চলে আসছে। আমাদের ক্যামেরা গরম হয়ে গেছে, বুঝছো? তোমাদের মতো ক্যামেরা অনেক হট হয়ে গেছিল আর কি, কি করবো বলো, গরমের দিন। হ্যাঁ, আমাদের এখানে বললাম না কারেন্ট চলে যাচ্ছে বারবার। আচ্ছা, যেটা আমরা পড়তেছিলাম, চলো আমরা পড়ি। যেটা বলতেছিলাম যে পাকিস্তানের সাথে এখন ইন্ডিয়ার ঝামেলা হচ্ছে। আমরা গতকালকে বলতেছিলাম যে কাশ্মীরে পেহেলগ্রামে যেই তোমার টেররিস্ট অ্যাটাকটা হইলো, এরপরে হচ্ছে কি এখন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে এক মহাগণ্ডগোল। হ্যাঁ, সো পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যে সিমলা চুক্তি হয়েছিল 72 সালে, সেটা বাতিল হয়েছে। তারপরে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যে সিন্ধু নদী নিয়ে চুক্তি ছিল, সেটাও তারা বাতিল করছে। হ্যাঁ, খুবই ঝামেলা হচ্ছে। প্রশ্ন আসতে পারে যেহেতু সিমলা চুক্তির সাথে আমাদের মুক্তিযুদ্ধের সম্পর্ক আছে, এই জন্যই হচ্ছে গিয়ে তোমার এই প্রশ্নটা আসতেও পারে। দেলোয়ার ভাই, এসি ঠিক করতে হবে। ওকে বলেন কেন, আপনাকে বলবো। ঠিক আছে, তাহলে মনে রাখবা। হ্যাঁ, কারণ বলা যায় না যে প্রশ্ন এখান থেকে আসতে পারে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কি বললাম, পি দিয়ে বা প থাকলে কি হবে, পাকিস্তান হবে। মা দিয়ে কি, মালয়েশিয়া। দেখো মালয়েশিয়া কিন্তু মুসলিম কান্ট্রি, দেখো তুমি খেয়াল করে দেখো, প্রত্যেকটা মুসলিম কান্ট্রি। নাই দিয়ে নাইজেরিয়া, না দিয়ে, না দিয়ে, কারণ ই দিয়ে আমরা আছে, দাঁড়াও, না দিয়ে নাইজেরিয়া। নাইজেরিয়া মুসলিম কান্ট্রি। তারপরে একটা রস্য দিয়ে বলবো আমরা ইরান, তাই না? ইরানও মুসলিম কান্ট্রি। তু দিয়ে তুরস্ক, এই দেখো তুরস্ক, তু দিয়ে তুরস্ক। এতে মিশর আছে, তার মানে অবশ্যই মি দিয়ে কি হবে, মিশর হবে। এখানে লিখি রস্যই দিয়ে ইন্দোনেশিয়া, দেখো একটা রস্যই দিয়ে ইরান আর একটা রস্যই দিয়ে ইন্দোনেশিয়া। বলো দেখি ইন্দোনেশিয়া কি? জনসংখ্যার মধ্যে পৃথিবীতে সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি। আমরা 4 নম্বরে মুসলিম কান্ট্রি হিসেবে জনসংখ্যায়, আর এমনি অল ওভার 8ম। আর ইন্দোনেশিয়া হচ্ছে কি জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি। ঠিক আছে, এখন হইতেছে ঠান্ডা, এখন হচ্ছে ঠান্ডা। আচ্ছা, তাহলে লাস্ট কথা কি আই, তাই না? আমরা বলছিলাম দেখো লাস্টে কি আজারবাইজান যুক্ত হয়েছে, তাহলে আমরা আ দিয়ে আজারবাইজান, আজারবাইজান নাও। এই হচ্ছে গিয়ে আমার D8 অথবা এখন D9 এখনো বলেন আর কি। তাহলে 9টা কান্ট্রি পেয়ে গেলাম। তাহলে দেখো কি, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, ইরান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, আজারবাইজান। এই হচ্ছে কি আমার D8 এর বর্তমান মেম্বার উইথ আজারবাইজান। ঠিক আছে, তাহলে মানে কি বললাম আমরা, তাহলে 9টা কান্ট্রি। তাহলে আমাদের D8 এ বর্তমানে 9টা কান্ট্রি। দেখো যদি সাম্প্রতিক যদি প্রশ্ন আসলে বা এগুলোর মধ্যেই ঘুরবে, কারণ দেখো যেটা বললাম যে সর্বশেষ কোথায় হয়েছে, তোমার মিশরে। বলা যায় না D8 এর সর্বশেষ সম্মেলনটা কোথায় হয়েছে, বা D8 এর এখন বর্তমান সভাপতিকে, মিশর, কারণ মিশরে হয়ে গেছে আব্দুল ফাত্তা আল সিসি, মিশরের প্রেসিডেন্ট। এটা মনে রেখো, মাহমুদ আব্বাস না। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম। দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, আর দেখা যাচ্ছে। এবার চলে আসি একটা সাম্প্রতিক পর্ব আমরা, সেটা হচ্ছে গিয়ে দেখো, এটা যদিও আমি অনেক জায়গায় পোস্ট করছিলাম, যেহেতু আমাদের বাংলাদেশ নিয়ে ইনফরমেশন। 2025 সালে টাইম ম্যাগাজিনে 100 জন প্রভাবশালী, শীর্ষ প্রভাবশালী মানে পাওয়ারফুল ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের কার নাম আসছে বলো? পাওয়ারফুল ম্যান কে হতে পারে বলো? এখন বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে বলো, মোস্ট পাওয়ারফুল ম্যান অফ বাংলাদেশ কে বলো? তুমি, আমি। তাহলে কি হবে?
অফকোর্স কে, ডক্টর মোহাম্মদ ইউনুস। ইয়েস, তাই না? ডক্টর মোহাম্মদ ইউনুস, দেখো তার নাম চলে আসছে টাইম ম্যাগাজিনের মধ্যে। হ্যাঁ, 100 জনের পাওয়ারফুল ম্যান একদম পুরো পৃথিবীর মধ্যে। সো কি হবে? ডক্টর মোহাম্মদ ইউনুস। অনেকে অ্যান্সার করছে, ওকে গুড, এটা সবাই পারছে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস হবে, হ্যাঁ, সাথের এ হবে। তার মানে তুমি খেয়াল করে দেখবা যে আমি আবারও বলি যে তুমি পরীক্ষার মধ্যে আমরা কতগুলো পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার মধ্যে দুইটা জিনিস কমন ছিল। জুলাইয়ের অভ্যুত্থান থেকে প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে প্রশ্ন, গ্রামীণ ব্যাংক নিয়ে প্রশ্ন। হ্যাঁ, এই তিনটা থেকে ঘুরে ফিরে কিন্তু প্রশ্ন হয়েছে। হ্যাঁ, তুমি আরইউতেও দেখো ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে প্রশ্ন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে প্রশ্ন আসছে, তত্ত্বাবধায়ক সরকার নিয়েও প্রশ্ন আসছে, যেটা আমি হয় কেউতে আসছে মনে হয়, আমি বলছিলাম গতকালকে। দেখো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছে 13তম সংশোধনীতে, আর আওয়ামী লীগ এসে বাতিল করছিল এটা 15 নম্বর সংশোধনীতে। বাট এই 13তম সংশোধনীতে যে আমরা যুক্ত করছিলাম, এটাই পরীক্ষায় বারবার আসতেছে। হ্যাঁ, কারণ যেহেতু আমাদের এই জিনিসটাকে আমরা খুব ফোকাস করতেছি, তাই না? তত্ত্বাবধায়ক সরকার, দেখবা এটাকে আবারও নিয়ে আসা হবে, এটা আবারও নিয়ে আসা হবে। হ্যাঁ, এবং আসা দরকার। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া দরকার। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে কি হবে সেটা তোমরা গত 15 বছর ধরে দেখছো। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস হয়ে গেল। দেখো, আমি আরেকটা জুলাইয়ের অভ্যুত্থান নিয়ে প্রশ্ন নিয়ে আসি, কারণ উনাকে নিয়ে প্রশ্ন হইতেছে। হ্যাঁ, শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? বলো কি হবে অ্যান্সার? ডিউতে আইছিল। হ্যাঁ, এই তো বললাম না যে ডিউতে আসছিল, এই কারণে বললাম যে এই জন্য এই জিনিসগুলা দেখবা যে ঘুরে ফিরে এই প্রশ্নগুলাই আসতেছে সব তোমার এই কি বলে আমাদের যে পরীক্ষাগুলা। হ্যাঁ, দেখো ডিউতে আসছে, কেউতে আসছে, দেখো সেম প্রশ্ন। এইবার অনেক কিছু এরকম হয়েছে যে ঢাকা ভার্সিটি বা অন্য ভার্সিটি যে প্রশ্ন হয়েছে এইগুলাই আবার ঘুরে ফিরে, কিন্তু বললাম না যে এগুলো কমন প্রশ্ন, যেহেতু হচ্ছে গিয়ে এগুলো আছে সাম্প্রতিক, এগুলো দেখা যাচ্ছে এগুলোই ঘুরে ফিরে, কারণ এগুলো নিয়ে আমরা কথা শুনতেছি, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমরা কথা শুনতেছি। সো এই জন্য এখান থেকে প্রশ্ন আসছে। বলো এটা কি হবে? তোমরা অ্যান্সার করে ফেলছো। আচ্ছা দেখো, আমরা আসি আগে আবু সাইদকে আমরা কি বলি, যে জুলাইয়ের অভ্যুত্থানের আমাদের প্রথম শহীদ। এটা একটা প্রশ্ন, এটাও কিন্তু আসছে। এমনকি ইনক্লুডিং আমি যদি বলি যে মেডিকেল না ডেন্টালও এই আবু সাইদকে নিয়ে প্রশ্ন আসছে। আমি বলছিলাম ক্লাসের মধ্যে যে আবু সাইদকে নিয়ে প্রশ্ন আসতে পারে, এবং ডেট শো বলছিলাম। দেখো, আমরা বলতেছি যে জুলাইয়ের অভ্যুত্থানে প্রথম শহীদকে আবু সাইদ। কবে? 16ই জুলাই। কবে শহীদ হয়েছেন? 16ই জুলাই 2024।